স্যার, স্বাস্থ্যকর্মী ব্যবস্থাপনা মহামারী প্রস্তুতি বিষয়ে আপনার বর্তমান দায়িত্ব সম্পর্কে একটু বলুন। এখানে আমার দায়িত্ব হচ্ছে আমার জেলার যারা অধীনস্থ স্টাফ, বিশেষ করে আমার কমিউনিটি স্টাফ যারা মহামারী প্রস্তুতি বা মহামারী ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, তাদেরকে এই কাজে সম্পৃক্ত করা, তাদেরকে পরিচালনা করা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তর যারা এর সাথে জড়িত, স্বাস্থ্য, প্রশাসন, জনপ্রতিনিধি, তাদের সাথে সমন্বয় সাধন করা। স্যার, জনস্বাস্থ্য বা মহামারী সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের কাজে আপনি কতদিন ধরে সম্পৃক্ত রয়েছেন? মোটামুটি 20 বছর। আমাদের দেশের বর্তমান মহামারী প্রস্তুতি সংক্রান্ত নীতিমালাগুলো সম্পর্কে আপনার মতামত কী? আমাদের মহামারী সংক্রান্ত নীতিমালাগুলো বাস্তবতার নিরিখে হওয়া উচিত, কারণ আমাদের দেশের নীতিমালাগুলি খুব বেশি প্রায়োরিটি পায় যখন আমরা একটা মহামারীর মুখোমুখি হই। কিন্তু পূর্ব প্রস্তুতি বা আগেই যে একটা সমন্বিত প্ল্যান করা দরকার, এই জায়গাটা আমরা পিছিয়ে আছি। যেমন আমাদের দেশে যদি বড় ধরনের কোনো হ্যাজার্ড হয়, ভূমিকম্প বা এরকম সমস্যা হয়ে থাকে, তখন কিন্তু এটাকে সমন্বয় করে দ্রুত রেস্কিউ করা এবং এটাকে ম্যানেজমেন্ট করা আমাদের জন্য কঠিন। এই জন্য নীতিমালাগুলো বাস্তবতার ভিত্তিতে আগেই প্রণীত হওয়া উচিত এবং সমস্যা শুরু হওয়ার আগেই আমাদের যেন একটা রেকি হয়, ব্যবস্থাপনার দক্ষতাটা অর্জিত হয় এবং আমরা যেন সবাইকে সম্পৃক্ত করতে পারি, সেই অনুশীলনটা আগেই হওয়া প্রয়োজন। ধন্যবাদ স্যার। আমাদের দেশের বর্তমান মহামারী প্রস্তুতি সংক্রান্ত নীতিমালাগুলো সম্পর্কে আপনার মতামত কী? না, আমি আগেই বলেছি যে এই নীতিমালাগুলো সমন্বিত হওয়া উচিত। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন দপ্তর যারা সম্পৃক্ত, যেমন আপনি ধরেন ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, এদের মধ্যে সমন্বয় করে মহামারীর প্রস্তুতি নেওয়া উচিত এবং মহামারী শুরু হওয়ার আগেই এই প্রস্তুতির ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত, যাতে করে মহামারী চলে আসলে আমাদের এটা দ্রুত ম্যানেজমেন্টে আনা যায়। না হয় কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। বিদ্যমান নীতিমালায় স্বাস্থ্যকর্মীদের প্রস্তুতির বিষয়টি কতটা গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় না খুব বেশি গুরুত্বের সাথে বিবেচিত হয়েছে, কারণ আমরা ইতিপূর্ব দেখেছি যে আমাদের যখন কোভিড মহামারী ছিল, কোভিড আমাদের যখন প্যান্ডেমিক অবস্থায় তো এসে গিয়েছিল, তখন কিন্তু এই স্বাস্থ্যকর্মীদের, বিভিন্ন হাসপাতালের যারা কিউরেটিভ সার্ভিস দেয়, আমাদের ডাক্তার, নার্স বা কমিউনিটি স্টাফদের, তাদেরকে সম্পৃক্ত করার বিষয়টি যতটা দ্রুততার সাথে এবং যতটা সমন্বিতভাবে করা প্রয়োজন ছিল, আমরা ঠিক সেভাবে করতে পারি নাই। এই জন্য প্রস্তুতির বিষয়টি আগে থেকে আরও বেশি গুরুত্বের সাথে বিবেচিত হওয়া উচিত। ধন্যবাদ স্যার। মহামারীর সময় স্বাস্থ্যকর্মীদের কিভাবে পরিকল্পনা ও সংগঠিত করা হয়? মহামারীর সময় স্বাস্থ্যকর্মীদের আসলে একটা ইমার্জেন্সি মেসেজ দেওয়া হয় উপরের নীতিগত পর্যায় থেকে, মন্ত্রণালয় বা দপ্তর থেকে। সেই ব্যবস্থাপনা বা নির্দেশনার আওতায় স্থানীয়ভাবে তাদেরকে পরিকল্পনা এবং সংগঠিত করা হয়। তবে যখন মহামারী শুরু হয়ে যায়, তখন লোকাল লেভেল থেকে কোনো সুপারিশ নিয়ে বা স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে কোনো পরিকল্পনা নেওয়ার সুযোগ থাকে না। এটা আসলে উপর থেকেই নেওয়া হয়। কিন্তু আমি মনে করি যে এইসব ক্ষেত্রে এক এক জায়গার যে অভিজ্ঞতা, বিভিন্ন এলাকার ভৌগোলিক অবস্থান, জলবায়ু, মানুষের নেচার, প্রকৃতি পরিবেশ, এগুলিকে বিবেচনা করে ভিন্ন ভিন্ন ধরনের পরিকল্পনা এবং সংগঠন করা উচিত। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সাম্প্রতিক মহামারীকালে অর্থাৎ কোভিড-19 স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ও তাদের দক্ষতা কতটা পর্যাপ্ত ছিল? আমাদের দেশের মতো দেশের প্রেক্ষাপটে আমাদের স্বাস্থ্যকর্মীদের সংখ্যা এবং দক্ষতা যথেষ্ট ভালো ছিল, আমি মনে করি। যে কারণে আমাদের কোভিড প্যান্ডেমিকটা আমাদের মৃত্যুহার কিন্তু পার্শ্ববর্তী দেশের থেকেও কম ছিল। এটা কিন্তু আমাদের ব্যবস্থাপনার একটা অনেক বড় কৃতিত্ব। আমি মনে করি আমাদের স্বাস্থ্যকর্মী, কমিউনিটির স্বাস্থ্যকর্মী যারা, তাদের দক্ষতা এবং তাদের যে সংখ্যা,
এটা আমাদের দেশের প্রেক্ষাপটে যথেষ্ট এবং পর্যাপ্ত। আচ্ছা আচ্ছা, মহামারীর সময় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য কী ধরনের ব্যবস্থা রয়েছে? মহামারীর সময় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির জন্য মূলত জরুরি ভিত্তিতে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং সেখানেই তাদের স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করা হয়। কারণ মহামারী আগে থেকে তো বোঝা যায় না কোন মহামারীটা খুব প্যান্ডেমিক হয়ে যাবে বা কোনটা খুব স্প্রেড হবে বা ছড়াবে। সেক্ষেত্রে তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট যে নির্দেশনা আসে তার ভিত্তিতেই তাদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করতে হয়। সেক্ষেত্রে মহামারীর ভেরিয়েন্ট, বিস্তৃতি বা মহামারীর নেচার এটার উপর ভিত্তি করে কোথাও কোথাও এ ধরনের প্রশিক্ষণ আর সক্ষমতা বৃদ্ধির যে কর্মসূচি তাতে কিছুটা ভিন্নতা আসতে পারে। তো সেই ধরনের পর্যাপ্ত ব্যবস্থা আমাদের দেশে রয়েছে। সাম্প্রতিক মহামারীকালীন সময়ে এই ব্যবস্থাসমূহ কতটা কার্যকর ছিল বলে আপনি মনে করেন? আমি মনে করি এটা যথেষ্ট কার্যকর ছিল, যে কারণে আমরা কোভিড প্যান্ডেমিককে খুব ভালোভাবেই কিন্তু মোকাবেলা করতে পেরেছি। মহামারী প্রস্তুতি ও ব্যবস্থাপনার সময় স্বাস্থ্যকর্মীদেরকে কিভাবে আর্থিক ও অন্যান্য প্রণোদনার যোগান দেওয়া হয়? এটা আসলে স্বাস্থ্য সেক্টরের কথা বিবেচনা করলে বেশ কিছু আর্থিক এবং অন্যান্য প্রণোদনা যেগুলি বেতন ভাতার সাথে সম্পৃক্ত সেগুলি সরকারের রাজস্ব খাত থেকে দেওয়া হয়। আর অন্যান্য যে বিশেষ যে ব্যবস্থায় যেগুলি সাপোর্ট দেওয়া হয় সেগুলি মূলত এর মধ্যে আমাদের যে সেক্টর প্রোগ্রামের যে উন্নয়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি তার মাধ্যমে দেওয়া হয়। ধন্যবাদ স্যার। সাম্প্রতিক মহামারীকালীন সময়ে প্রণোদনাগুলো সময় মতো পাওয়া গিয়েছিল কি? কিছু প্রণোদনা সময় মতো পাওয়া গিয়েছে, আর কিছু প্রণোদনা যেগুলি সরকারের প্রথম প্ল্যান ছিল বিভিন্ন ক্ষতিপূরণ দিবে, কম্পেনসেশন দিবে, সেগুলি সময় মতো পাওয়া যায়নি। এখানে নীতিগত একটা গ্যাপ ছিল, যে কারণে এগুলি সময় মতো দেওয়া যায়নি। এটাই মূল প্রতিবন্ধকতা ছিল। সাম্প্রতিক মহামারীকালীন সময়ে প্রণোদনাগুলো পর্যাপ্ত পরিমাণে ছিল কি, আর না থাকলে কি প্রতিবন্ধকতা ছিল? আমাদের কর্মী পর্যায়ে বা স্বাস্থ্যকর্মীর পর্যায়ে যে পরিমাণ প্রণোদনা ছিল সেটা আমাদের দেশের আর্থিক অবস্থা বিবেচনায় যথেষ্টই ছিল। মহামারীর সময় স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় কতটা কার্যকর ছিল? যথেষ্ট কার্যকর সমন্বয় ছিল। এই কার্যকর সমন্বয়ের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি, প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয় সবাই মিলেমিশে এই মহামারীকে মোকাবেলা করতে পেরেছি। বিভিন্ন মন্ত্রণালয়, স্বাস্থ্য এবং অংশীদার প্রতিষ্ঠানগুলো কিভাবে একসঙ্গে কাজ করেছিলেন? বিভিন্ন পর্যায়ে, আমাদের কেন্দ্রীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, প্রতিটি পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং অংশীদারি প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে সমন্বয়ের মাধ্যমে সবাই একসাথে কাজ করে এটাকে জাতীয় দুর্যোগ বা বৈশ্বিক দুর্যোগ হিসেবে বিবেচনা করে সুন্দরভাবে কাজ করেছে। এর জন্য সমন্বয়, সুসম্পর্ক এবং জাতীয় দুর্যোগের গুরুত্বটাকে অনুধাবন করার যে বিষয় সেটাই ছিল, এবং এটা ভালোভাবেই উঠে গিয়েছি আমরা। ধন্যবাদ স্যার। মহামারীর সময় স্বাস্থ্যকর্মী মোতায়েন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য কিভাবে ব্যবহার করা হয়েছিল? এই তথ্যটা আমরা আমাদের জনসম্পদ ব্যবস্থাপনার, বিশেষ করে স্বাস্থ্য সেক্টরে আমাদের HRS, DHIS2 এই ধরনের সিস্টেমে আমাদের যে জনবলের তথ্য ছিল, অথবা আমাদের ম্যানুয়াল ডাটাবেজে যে তথ্য ছিল, সেখান থেকে তথ্য নিয়ে আমরা এই স্বাস্থ্যকর্মীদের মোতায়েন এবং তাদেরকে কাকে কোথায় কী দায়িত্ব দিব সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। তাৎক্ষণিক তথ্য ব্যবহারের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা ছিল? তাৎক্ষণিক তথ্য ব্যবহারের ক্ষেত্রে চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা ছিল যে সকল দপ্তর, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত সকল দপ্তর একই ধরনের সিস্টেম ব্যবহার করে না। যেমন জনবল তথ্য ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য অধিদপ্তর যেভাবে HRISকে ব্যবহার করে,
সেভাবে ফ্যামিলি প্ল্যানিং এটাকে আংশিক ব্যবহার করে, আবার অনেক দপ্তর আছে তারা এটাকে ব্যবহারই করে না। আবার দেখা যায় যে সার্ভিসের যে তথ্য, সেবা তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর DHIS2 প্ল্যাটফর্মকে ব্যবহার করে, আবার দেখা যায় যে ফ্যামিলি প্ল্যানিং দেখা যায় যে তাদের এসএসকে ব্যবহার করে। এভাবে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছে। এইটা আমি মনে করি যে এই ধরনের ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করাটা আমাদের অনেক বড় চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা। স্বাস্থ্যকর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? স্বাস্থ্যকর্মীদের শারীরিক এবং মানসিক সুস্থতা রক্ষাটা ভীষণ প্রয়োজন এই সময়ে, কারণ প্যান্ডেমিক পরিস্থিতিতে তারা যে ধরনের চাপের মধ্যে, ঝুঁকির মধ্যে কাজ করে, এটা অবর্ণনীয়। কিন্তু এক্ষেত্রে তাদের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষায় খুব বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। কারণ এই ক্ষেত্রে দেখা যায় একজন স্বাস্থ্যকর্মীকে বা মাঠ পর্যায়ের একজন কর্মীকে যথেষ্ট রেস্ট দিতে হতো, তার কাজের রিপ্লেসমেন্ট প্রয়োজন হতো, তার একটু বিশ্রাম বা মানসিক প্রণোদনা, এটার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সেটা আমার মনে হয় না খুব একটা যথেষ্ট ছিল। এখানে আমাদের একটা গ্যাপ ছিল। এই পদক্ষেপ কতটা কার্যকর ছিল বলে আপনি মনে করেন? আমি আগেই বলেছি এই ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ ছিলই না। যেহেতু পদক্ষেপগুলি যথেষ্ট ছিল না, সাধারণভাবেই এটা তেমন কার্যকর হয়নি। ধন্যবাদ স্যার। এবারে আমি চ্যালেঞ্জ, ঘাটতি ও প্রতিবন্ধকতা বিষয়ে কথা বলবো। স্বাস্থ্যকর্মীদের প্রস্তুতি নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান প্রাতিষ্ঠানিক বাধাগুলো কী কী? হ্যাঁ, এখানে প্রাতিষ্ঠানিক বাধা হচ্ছে একটা প্যান্ডেমিককে ফেস করার জন্য তাৎক্ষণিক যে সমস্ত ইকুইপমেন্ট প্রয়োজন হয়, ড্রাগ প্রয়োজন হয়, কমোডিটিস প্রয়োজন হয়, আমাদের মেডিকেল সার্জিক্যাল রিকুইজিটস প্রয়োজন হয়, সেই ধরনের প্রস্তুতি কিন্তু আমাদের থাকে না। যেমন এই মুহূর্তে আমাদের দেশে কিন্তু ঔষধের, টিকার, আমাদের বিভিন্ন কমোডিটিসের, MSRের প্রচণ্ড ধরনের সংকট আছে। এই সংকট কাটিয়ে না ওঠা গেলে প্রস্তুতি নিশ্চিত করা সম্ভব হবে না। স্যার, এক্ষেত্রে কোন বিষয়গুলোতে এখনই জরুরি ভিত্তিতে নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? সবথেকে বেশি প্রস্তুতিতে নজর দেওয়া প্রয়োজন যে আমাদের কমিউনিটির যারা আছেন, আমাদের জনগণকে এই ধরনের একটা বিষয়কে মোকাবেলা করার জন্য তাদেরকে মানসিকভাবে এবং স্বাস্থ্যগত চর্চার ব্যাপারে তাদেরকে তৈরি করা, এটা অনেক বড় চ্যালেঞ্জ। আর সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে স্বাস্থ্যকর্মী যারা কাজ করবে তাদের ক্ষেত্রে সাপোর্টের যে বিষয়গুলো আমরা একটু আগেই বলেছিলাম, যে তাদের প্রয়োজনীয় ওষুধপত্র, প্রয়োজনীয় বাজেট, প্রশিক্ষণ, যন্ত্রপাতি, এগুলি ঠিকমতো সরবরাহ দিতে হবে। না হয় চট করে এ ধরনের একটা প্যান্ডেমিক পরিস্থিতি বা এ ধরনের একটা দুর্যোগকে মোকাবেলা করা সম্ভব হবে না। ধন্যবাদ স্যার। সাম্প্রতিক মহামারী মোকাবেলা থেকে কি কি গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জিত হয়েছে বলে আপনি মনে করেন? আমাদের যে গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জিত হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে স্বাস্থ্যকর্মীরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষ এরকম একটা প্যান্ডেমিক ফেস করে বুঝতে পেরেছে যে একজন স্বাস্থ্যকর্মীর গুরুত্ব কত বেশি। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে যে কোনো সময় বৈশ্বিক বা জাতীয়ভাবে এরকম দুর্যোগ আসতে পারে বা হতে পারে। এক্ষেত্রে মানুষের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের সবাইকে এর জন্য মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে। এটাও আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে এই ধরনের দুর্যোগ এলে বা এই ধরনের পরিস্থিতি তৈরি হলে আমাদের সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সমন্বয়ের মধ্য থেকে সবাইকে যার যার জায়গা থেকে তাদের সবটুকু উজাড় করে দিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। ধন্যবাদ স্যার। আচ্ছা, এই করোনা থেকে এমন কোনো শুদ্ধাচার বা উদ্ভাবনী উদ্যোগ আছে কি যা প্রাতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা উচিত? গুড প্র্যাকটিস বলতে একটা বেস্ট ট্রায়াল আমরা দিতে পারি। ট্রায়ালটা ভীষণ দরকার আমাদের দেশে এই ধরনের উদ্যোগে। যেমন আমরা এখন যদি ভূমিকম্প হয়, ভূমিকম্প কীভাবে আমরা মোকাবেলা করব, অগ্নিকাণ্ড হলে কীভাবে মোকাবেলা করব। আমরা দেখা যায় অগ্নিকাণ্ড হলে আমাদের লোকেরাই নিজেরাই নিজেদের ভুলের জন্য আগুনের মধ্যে পড়ে যায়, বিভিন্নভাবে বের হতে চায়, বের হতে পারে না, কে কোথায় কীভাবে যাবে, কীভাবে রেস্কিউতে নিজেকে সেভ করবে, এগুলোই তারা জানে না। তো এই গুড প্র্যাকটিসটা বলতে আমাদের এগুলির মহড়া হওয়া উচিত এবং এটা চর্চা হওয়া উচিত। স্বাস্থ্যকর্মীদের মধ্যে হওয়া উচিত, মানুষের মধ্যে এটা হওয়া উচিত।
স্যার, বিদ্যমান নীতি বা বিধিমালায় কী ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আমাদের যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বিদ্যমান নীতি বা ব্যবস্থার মধ্যে ইমার্জেন্সি পরিস্থিতি অ্যারাইজ করলে যে একটা বাজেট, আমাদের নীতির মধ্যে একটা বাজেট থাকতে হবে। বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে হঠাৎ কোনো দুর্যোগ তৈরি হলে বা কোনো প্যান্ডেমিক হলে প্রস্তুতির জন্য কিন্তু একটা স্পেশাল বাজেট থাকতে হবে এবং সেখানে ক্রয় প্রক্রিয়া অত্যন্ত দ্রুত করতে হবে। প্রথাগত ক্রয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটা এক্সেমশন থাকতে হবে। আমাদের বর্তমানে যে প্রকিউরমেন্ট পলিসি আছে বা প্রকিউরমেন্ট পিপিআর আছে, এই পিপিআরের ভিত্তিতে যদি আমরা কোভিডের সময় মালামাল কিনতাম তাহলে কিন্তু অনেক লোক মারা যেত। তো এই জন্য কোভিড পরিস্থিতি বা প্যান্ডেমিক পরিস্থিতিতে এইসব প্রকিউরমেন্ট, সাপ্লাই বা অন্যান্য যে সাপোর্ট এগুলি যেন দ্রুত হয়, সে ধরনের একটা ব্যবস্থা কিন্তু নীতিমালার মধ্যেই থাকতে হবে। ভবিষ্যতে মহামারী প্রস্তুতি জোরদার করতে কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া উচিত? ভবিষ্যতে মহামারী প্রস্তুতি জোরদার করতে আমাদের কমিউনিটিকে সম্পৃক্তকরণ, আমাদের জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে সবসময় প্রস্তুত রাখা, তৈরি রাখা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে হামের প্রাদুর্ভাব হয়ে যাওয়ার পরে আমাদের বিভিন্ন হাসপাতাল রেডি করতে হয়েছে। তো আমাদের ডেডিকেটেড হসপিটাল বা ডেডিকেটেড রেস্কিউ সেন্টার এটা আগে থেকেই আমাদের ঠিক করে নিতে হবে। ধন্যবাদ স্যার। আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে এই ব্যাপারে আপনার কিছু পরামর্শ কামনা করছি, যে আমাদের আলোচনার বাইরে আপনার অতিরিক্ত কোনো মন্তব্য বা পরামর্শ আছে কি? না, নেই। এই গবেষণার জন্য সহায়ক হতে পারে এমন কোনো প্রতিবেদন বা নথি বা ব্যক্তির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেবেন কি? আমি মনে করি যারা একদম প্রান্তিক পর্যায়ে কাজ করে, স্বাস্থ্যকর্মী যারা কমিউনিটিতে প্যান্ডেমিক ফেস করার জন্য কাজ করে, আমি মনে করি তাদের সাথে কথা বলা, তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের অভিজ্ঞতা নেওয়া, এটার প্রয়োজন রয়েছে। এটা হলে এটা আরও সমৃদ্ধ হবে। আপনার মূল্যবান সময় এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ স্যার।